শুনবেন নবনীতার লেখা গল্প অবলম্বনে আবার বসন্ত গল্পটির শেষাংশ। আজ রবিবার। নিজের 2 কামরার ফ্ল্যাটটা একটু নিজের মতো করে গুছিয়ে রাখছিল মৌলি। এভাবে কখনো নিজের সংসার গোছানোর সুযোগ হয়নি এর আগে। বিয়ের পর দেবোত্তমের বাড়িতে শাশুড়ি মায়ের গোছানো সংসারে এসে ঢুকেছিল ও। সেখানে একটা ফুলদানি এখান থেকে সরিয়ে ওখানে রাখার আগেও শাশুড়ির পারমিশন নিতে হতো। এই ফ্ল্যাটটা কোম্পানি তরফ থেকেই দিয়েছে। এই কমপ্লেক্সে রয় অ্যান্ড গুপ্তা কোম্পানির অনেক এমপ্লয়ি থাকে। এই বিল্ডিং এর 11 তলায় সাগনিকের ফ্ল্যাট আর মৌলির 7 তলায়। গত 15 দিন সাগনিক অনেক হেল্প করেছে মৌলিকে অফিসের খুঁটিনাটি কাজ বুঝে নিতে। অফিসেও একটি আলাদা কেবিন দেওয়া হয়েছে মৌলিকে। একার অফিস, কাজটাও অবশ্য অনেক দায়িত্বের। দিল্লির কোম্পানিতে জয়েন করার আগে কলকাতায় গিয়েছিল মৌলি। নিজের সমস্ত জিনিস বাক্সবন্দি করে নিয়ে এসেছে এখানে। তিতলি খুব এক্সাইটেড ছিল মায়ের নতুন চাকরির খবরে। ও বলেছে, মা তুমি বাড়ির জন্য চিন্তা করো না, আমি সামলে নেব। মৌলি বলেছে, বাবার খেয়াল রাখিস, বলিস ড্রিঙ্ক কম করতে। তিতলি বলেছে, তুমি এত বছর ধরে বলে কিছু করতে পারোনি, আর আমি বললেই শুনবে? শুনতেও পারে, তুই তো মেয়ে, চেষ্টা করব। তিতলি আরো বলেছে, খুব ভালো হয়েছে মা, তুমি দিল্লিতেই থেকো, আমি কলেজের পড়া শেষ করে চাকরির পড়াশোনার জন্য তোমার কাছে চলে আসব। দেবোত্তমকে চাকরির খবরটা নিজের মুখে দেবে ভেবেছিল মৌলি। সেই মতো সেদিন ব্রেকফাস্ট টেবিলে বসে বলেছিল, আমার দিল্লির চাকরিটা হয়ে গেছে, দিল্লি শিফট করতে হবে। দেবোত্তম শুকনো হেসে বলেছিল, কনগ্রাচুলেশন, খুব ভালো, বড় কোম্পানি, স্যালারি নিশ্চয়ই ভালো হবে। মেয়ের পড়াশোনার দায়িত্বটা তাহলে তুমিই নাও এবার থেকে, বলে উঠে গিয়েছিল দেবোত্তম। হঠাৎ ফোনটা বেজে উঠতেই চিন্তার জাল ছিঁড়ে বাস্তবে ফিরল মৌলি। সাগনিক রায়, এই নামেই সেভ করা আছে নম্বরটা মৌলির ফোনে। মৌলি ফোনটা রিসিভ করে বলল, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, তা বেরোতে হবে তো? মৌলির মনে পড়ল, আজ ওর ঘরের জন্য কিছু জিনিস কিনতে যাবার কথা। একদিন কথায় কথায় সাগনিককে মার্কেট আর দোকানের ব্যাপারে জিজ্ঞেস করতে ও বলেছিল ওর সাথে গিয়ে দোকান দেখিয়ে দেবে, আর ওর কাছে গাড়িও আছে, জিনিসপত্র আনতে সুবিধা হবে। মৌলি বলল, হ্যাঁ। ব্রেকফাস্ট হয়ে গেছে? না। এক কাজ কর, রেডি হয়ে আমার ফ্ল্যাটে চলে আয়, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, এখান থেকে খেয়ে বেরিয়ে পড়ব। মৌলি বলল, ওকে। স্যান্ডউইচে কামড় দিয়ে মৌলি বলল, এত ভালো চিজ মাশরুম স্যান্ডউইচ বানানো কোথায় শিখলে? সাগনিক হেসে বলল, প্রায় 10 বছর আমেরিকায় থেকে এলাম, সব শিখে গেছি। এমন সব আমেরিকান ডিশ রান্না করব না, বুঝতেই পারবি না আমি ইঞ্জিনিয়ার নাকি কোনো 5 স্টার হোটেলের শেফ। তাই নাকি? তাহলে তো খেতে হবে একদিন। অলওয়েজ ওয়েলকাম। তুমি কি কলেজ থেকে বেরিয়েই আমেরিকায় চলে গিয়েছিলে? না রে, 1 বছর চাকরি করলাম সল্টলেকের একটা কোম্পানিতে, তারপরেই আমেরিকার অফারটা পেয়ে গেলাম। তোমার ফ্যামিলি? আর ফ্যামিলি, আমেরিকায় গিয়ে এক ফিরিঙ্গির প্রেমে পড়লাম, চুটিয়ে প্রেম করলাম, লিভ ইন করলাম। ওরা তো আবার বিয়ে টিয়ে ধার ধারে না। এর মধ্যে বাবা চলে গেল, মা একা হয়ে গেল। এমিলিকে বললাম চলো ইন্ডিয়া শিফট করি, রাজি হলো না। আমি দোনোমনো করে ওর সাথেই থেকে গেলাম। তারপর 2 বছর আগে মায়ের ক্যান্সার ধরা পড়লো, ওকে আবার বললাম ইন্ডিয়া শিফট করতে, রাজি হলো না। তাই একাই ফিরে এলাম। 1 বছর আগে মাও চলে গেল, তাই এখন একা। ফিরে গেলে না কেন এমিলির কাছে? ধুর, কোনো বন্ডিংই ছিল না, জাস্ট সঙ্গ দেওয়া। নে চল, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, অনেকগুলো দোকানে যেতে হবে। দিল্লি রাস্তাঘাটে প্রচন্ড ট্রাফিক, রাস্তা পার হওয়া যায় না পায়ে হেঁটে। দোকানের সামনে রাস্তা পার হতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছিল মৌলি। সাগনিক ওর হাত ধরে দৌড়ে পার হয়ে এলো ভিড় রাস্তাটা। হঠাৎ ভালো লাগায় চোখে জল এসে গেল মৌলির। এভাবে তো বহুদিন মৌলির কেয়ার করেনি কেউ। সাগনিক অনেকগুলো দোকান ঘুরে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে দিল মৌলিকে। তারপর ফেরার পথে গাড়ি থামলো একটা আইসক্রিম পার্লারের সামনে। মৌলি জিজ্ঞেস করলো, কি হলো? আরে তুই আমার শহরে এলি, আর তোকে দিল্লির ফেমাস আইসক্রিম খাওয়াবো না, তা কি হয়? তাই নাকি? ইয়েস ম্যাডাম, নেমে আসুন। কোন ফ্লেভার?
বাচ্চা মেয়ের মতো প্রাণ খোলা হাসি হেসে মৌলি বলল, বাটার স্কচ। ওয়াও, সেম চয়েস। দুজনে তাড়িয়ে তাড়িয়ে এনজয় করলো বাটার স্কচের ফ্লেভার। মৌলি মনে করতে চেষ্টা করলো শেষ কবে ও দেবোত্তমের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা আইসক্রিম খেয়েছিল। না, মনে করতে পারলো না। 6 মাস হয়ে গেল মৌলি দিল্লির অফিসে চাকরি করছে। এর মধ্যে তিতলির সাথে প্রায় রোজই কথা হয়েছে, কিন্তু দেবোত্তম একবারও ফোন করেনি। মাসখানেক আগে মৌলি একদিন ফোন করেছিল ওকে। রেগুলার কিছু কথাবার্তা। শরীর কেমন? কাজের লোক আসছে তো? তিতলির অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। ব্যাস, এইটুকুই। তুমি কেমন আছো কিংবা বাড়ি কবে আসবে এমন কিছু জিজ্ঞেস করেনি দেবোত্তম। মৌলিও বুঝেছে দেবোত্তম ভালোই আছে মৌলিকে ছাড়া। ধীরে ধীরে মৌলি এটাও বুঝতে পারছে দেবোত্তমের থেকে ও যত দূরে সরে আসছে ততই ও সাগ্নিকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই 6 মাসে মৌলি দেখেছে সাগ্নিক ওকে আগলে রেখেছে সর্বক্ষণ, অফিসেই হোক বা বাইরে। অফিসের কাজে কোথাও কোনো ভুল হলে অন্যদের নজরে আসার আগেই মৌলিকে সাবধান করে সাগ্নিক। অফিসের বাইরেও সবসময় মৌলির সুবিধা অসুবিধার খেয়াল রাখে। মৌলির ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট আবদারগুলোকে গুরুত্ব দেয়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই সন্ধে নেমে এসেছে পশ্চিম আকাশে। সূর্যদেবকে দিব্যি দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। মৌলি চোখ রাখলো দেওয়াল ঘড়িতে। সন্ধে 6টা এখন। 7টা নাগাদ ওকে বেরোতে হবে। আজ ছুটির দিন। দুপুরটা ম্যাগি খেয়ে কাটিয়েছে মৌলি। কাল অফিস থেকে ফেরার পথে সাগ্নিক বলে দিয়েছে, মৌলি, কাল তোর নেমন্তন্ন আমার বাড়িতে। মৌলি জিজ্ঞেস করেছে, কেন? কাল কি? স্পেশাল ইংলিশ ডিনার খাওয়াবো তোকে। আর কে আসবে? আসবে অনেকেই, এলে দেখতে পাবি। অফিসের লোকজন? না, অন্য কেউ। সারপ্রাইজ। তুমি নিজে রান্না করবে সব? হ্যাঁ। আমি আসবো? হেল্প চাই? না না, কাল তুই আমার গেস্ট। সন্ধে 7টা নাগাদ চলে আসবি। আচ্ছা, তোমার হাতের ইংলিশ খাবার তো খেতেই হবে। সেই মতো মৌলি রেডি হচ্ছে আজ। একটা আসমানি রঙের শাড়ি পরলো ও। তার সাথে ম্যাচিং করে কানের দুল আর চুড়ি, হালকা লিপস্টিক আর কাজল। কপালে কালো টিপ পরে আবার খুলে রাখলো। একটা নীল রঙের টিপ পরলো কপালে। তারপর কানের পেছনে আর ঘাড়ে ওর পছন্দের পারফিউম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই হাসলো মৌলি। নিজেকে বলল, চন্দ্রমৌলি, যাবি তো 7 তলা থেকে 11 তলায়, তাতে আবার এত সাজ? এসব কার জন্য? বয়স তো কম হলো না। এসব ভাবতে ভাবতেই দরজা লক করে বেরিয়ে এলো মৌলি। সাগ্নিকের ফ্ল্যাটে বেল বাজাতে সাগ্নিক দরজা খুলে মৌলিকে দেখে বোধহয় একটু অবাক হলো। চোখ নাচিয়ে বলল, লুকিং গর্জিয়াস। মৌলি হেসে বলল, থ্যাংক ইউ। ভেতরে আসতে পারি? অবশ্যই, প্লিজ, ওয়েলকাম। ঘরে ঢুকেই মৌলি থতমত খেলো। এক ঝাঁক চেনা মুখ, অথচ কারোরই নাম ঠিকঠাক মনে পড়ছে না। বোঝা গেল অপর পক্ষেরও একই অবস্থা। ওরাও অবাক হয়েছে। এবার সাগ্নিক বলল, কি রে, কেউ কাউকে চিনতে পারছিস না? মৌলি বলল, সবাই তোমার ব্যাচমেট, মানে আমার সিনিয়র, কিন্তু আমি সৌমিতাদি ছাড়া আর কারোর নাম মনে করতে পারছি না। আবার ওরাও হৈ হৈ করে উঠল, আরে, এ তো আমাদের চন্দ্রমৌলি। সাগ্নিক, তুই শালা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছিস? সাগ্নিক ওদের ধমক দিয়ে বলল, চুপ কর তোরা। তারপর মৌলির দিকে ফিরে বলল, এবার তো রেগিং হবে কিন্তু। আমি নাম বলছি পরপর, মনে রাখবি। তোকে রিপিট করতে হবে। শরণ্য, অভিক, সৌভিক, দীপ্ত, রৌনক, সৌমিতা। মৌলি 1 মিনিট আউড়ে নিয়ে ফটাফট বলে ফেলল নামগুলো। সবাই বলে উঠল, পাস পাস। ওরা সবাই গোল হয়ে বসেছে, সকলের হাতে হার্ড ড্রিঙ্কস। শুধু মৌলি আর সাগ্নিকের হাতে সফট ড্রিঙ্কস। অভিক বলল, সাগ্নিক, তুই আবার কবে থেকে সফট ড্রিঙ্কস ধরলি? আরে বলিস না, মা যাবার আগে খুব করে বলে গেল ওসব না খেতে। ওহো। সাগ্নিক মৌলির দিকে ফিরে বলল, আমি দিল্লি শিফট করার পর এই গাধাগুলোকে খুঁজে বের করি। এরা সব দিল্লি এনসিআরেই থাকে। আমরা মাঝে মাঝে মিনি রিইউনিয়ন করি। মৌলি বলল, খুব ভালো করো। শরণ্য বলল, কিন্তু সাগ্নিক, তুই চন্দ্রমল্লিকাকে এতদিন পর কি করে খুঁজে পেলি? আকস্মিকভাবে। 6 মাস আগে একদিন দেখলাম আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে মৌলি। সৌমিতা বলল,
একেই বলে ভগবানের লীলা। সৌভিক বলে, সে আর বলতে। তার মানে শাগনিকের কেসটা জেনুইন ছিল, কি বলিস? সৌভিক বলে, তা নয় তো কি, একদম দেবদাস মার্কা। শাগনিক আবার ধমকে উঠল, এই তোরা থাম এবার, চল ডিনার করবি। রৌনক বলল, দাঁড়াও গুরু, আভি তো পার্টি শুরু হুয়া হ্যায়। মৌলি বুঝতে পারছিল এরা এমন কিছু ইঙ্গিত করছে যা ওর জানা নেই, আর শাগনিক চাইছে না সেটা এখানে আলোচনা হোক। মৌলি বলল, আমি বরং যাই আজ, তোমাদের ব্যাচের গেট টুগেদার, আমি এখানে বড্ড বেমানান। শাগনিক ব্যস্ত হয়ে বলল, আরে দাঁড়া, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি। বলে শাগনিক কিচেনে চলে গেল। মৌলিকে একা পেয়ে দীপ্ত বলল, চন্দ্রমৌলি, তুই কতটা জানিস আমরা জানি না, তবে কলেজে শাগনিক তোকে ভীষণ পছন্দ করত, তোর প্রেমে পড়ে গিয়েছিল। সৌমিতা বলে, শুধু পড়ে গিয়েছিল, পড়ে হাবুডুবু খাচ্ছিল, ঘন্টার পর ঘন্টা ক্যান্টিনে, লাইব্রেরিতে, কৃষ্ণচূড়া গাছের তলায় বসে থাকতো ক্লাস বাঙ্ক করে, তোকে একবার দেখবে বলে। অভিক বলে, আমরা সবাই ব্যাপারটা জানতাম, শাগনিক ঠিক করেছিল তোকে প্রপোজ করবে, কিন্তু তারপরেই ও তোর আর দেবোত্তমের ব্যাপারটা জানতে পারে, তখনও পিছিয়ে আসে। তখন শাগনিকের খুব খারাপ অবস্থা ছিল, গ্যালন গ্যালন মদ খেয়ে পড়ে থাকতো, সেই সেমেস্টারে সাপ্লিও পেল ও। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে বোঝালাম, তখনই ও বলতো, আর এখানে থাকবো না, দেশ ছেড়ে চলে যাব। আর আজ দেখ নিয়তির কি খেল, সেই তোদের দুজনের আবার দেখা হলো। চন্দ্রমৌলি এতক্ষণে চুপ করে শুনছিল ওদের কথা। ওর ভেতরে শুরু হয়েছিল সমুদ্রের ঢেউ, উথাল পাথাল হচ্ছিল ওর মনের প্রতিটা খাঁজে। ওর উপস্থিতিতে কলেজের ওই দিনগুলোতে এত কিছু ঘটেছিল, অথচ ও ঘুণাক্ষরেও টের পায়নি। যদি টের পেত তবে কি অন্যরকম হতে পারত ওর জীবনটা। হঠাৎ অভিকের প্রশ্নে সম্বিত ফিরল মৌলির। অভিক বলে, চন্দ্রমৌলি, তুই দেবোত্তমকেই বিয়ে করেছিস তো? মৌলি হালকা হেসে বলল, হ্যাঁ। অভিক বলে, যাক, তোদের ভালোবাসাটা অন্তত পরিণতি পেয়েছে। মৌলি ম্লান মুখে বলল, সেই। এর মধ্যেই শাগনিক খাবার নিয়ে ঢুকলো। সৌমিতার মৌলি এগিয়ে গেল বাকি সব খাবার আর প্লেট নিয়ে আসতে। বাকি সময়টা কেউ আর মৌলি আর শাগনিকের ব্যাপারটা তুলল না। খাওয়া দাওয়া গল্প চলল অনেক রাত অবধি। তারপর একে একে ওরা সবাই চলে গেল। মৌলি গম্ভীর, শাগনিক স্বাভাবিক। মৌলি ভাবছিল, শাগনিক কি শোনেনি বাকিটা কি বলে গেল আজ মৌলিকে, নাকি এগুলো শোনানোর জন্যই আজ ডেকেছিল শাগনিক ওকে। শাগনিক বলল, মৌলি, তুই এবার যা, কাল অফিস আছে। এত সব বাসন খাবার দাবার ছড়ানো আমি হেল্প করি? দরকার হবে না, সব ডিশ ওয়াশারে ঢুকিয়ে দেব। ঠিক আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি। বলে মৌলি প্লেটগুলো তুলছিল, তখনই শাগনিক এসে ওর হাত চেপে ধরে বলল, রাখ, আজ তুই আমার গেস্ট। কেন ডেকেছিলে আজ আমাকে? শাগনিক অবাক হয়ে তাকালো মৌলির দিকে। কেন, তোর ভালো লাগেনি? আমি ভাবলাম এতদিন পর চেনা জানা লোকজন দেখে তোর ভালো লাগবে। তুমি কলেজে থাকতে আমাকে কেন বললে না? কি? যা ওরা বলে গেল। ধুর, ওরা ফালতু ইয়ার্কি মারছিল। সত্যি? তা নয় তো কি। জানিস তো ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলে মেয়েদের। শাগনিক, তুমি আমায় ছুঁয়ে আছো, কিন্তু আমায় ছুঁয়ে মিথ্যে বলবে? হাতটা এক ঝটকায় সরিয়ে নিল শাগনিক। এবার মৌলি আর ধরে রাখতে পারল না নিজেকে। শাগনিকের জামাটা টেনে ধরে বলল, শাগনিক, তুমি সেদিন একবার বলতে পারতে আমাকে, তাহলে তো আমার জীবনটা এমন হতো না। তুই তো দেবোত্তমকে ভালোবাসতিস। কি করে বলতাম তখন? কাতর কণ্ঠে মৌলি আবার বলল, একবার তো বলতে পারতে, হয়তো তাহলে আমিও দেবোত্তমকে বিয়ে করার আগে আরেকটি বার ভাবতাম। এসব কেন বলছিস? তুই সুখী নোস দেবোত্তমের সাথে? এবার কান্নায় ভেঙে পড়ল মৌলি। সুখ কাকে বলে শাগনিক? অনেক টাকা থাকাকে সুখ বলে? পাশাপাশি শুয়ে থাকাকে সুখ বলে? ঘুরতে গিয়ে হোটেলের ঘরে চুপচাপ বসে থাকাকে সুখ বলে? যদি এগুলোই সুখ হয় তাহলে হ্যাঁ, আমি সুখী। কিন্তু এটাও সত্যি, গত 10 বছরের দেবোত্তম কোনোদিন আমার হাতে হাত রাখেনি, কোনোদিন আমাকে ভালোবেসে জড়িয়ে ধরেনি, কোনোদিন আমার সাথে বসে সূর্যাস্ত দেখেনি, কোনোদিন আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খায়নি।
আর কথা বলতে পারছিল না মৌলি। শাগনিক ওর কাঁধ ধরে সোফায় বসিয়ে দিল, গ্লাসে জল ঢেলে এগিয়ে দিল ওর দিকে। মুখের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো নিয়ে কানের পেছনে গুঁজে দিল। তারপর বলল, মৌলি, শান্ত হ। আমি একদিন তোকে ভালোবাসতাম। আজ সময়ের সাথে সে ভালোবাসা ফিকে হয়ে গেল, তুই আজও আমার কাছে স্পেশাল। আমি চাই তুই ভালো থাক। তোর বুদ্ধি বিবেচনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তুই তোর ভালো থাকার পথ নিজে বেছে নিবি। কিন্তু শাগনিক, আমি যে একবার ভুল করেছি। আমি দেবোত্তমকে ভালোবেসে ভুল করেছি। আমি ওকে বিয়ে করে ভুল করেছি। বিয়ের পর যে ভালোবাসা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভালোবাসা হয়তো ভুল হয় না মৌলি, সময় বদলায়, মানুষ বদলায়, তাই ভালোবাসাও বদলে যায়। মৌলি আর ধরে রাখতে পারছে না নিজেকে। সব বাধা ভেঙে দিতে ইচ্ছে হচ্ছে আজ ওর। এই মানুষটা আজ এত বছর পরেও ওকে ভালোবাসে। কেন সেই ভালোবাসা গ্রহণ করবে না ও? ও তো কারোর কাছে আজ আর দায়বদ্ধ নয় ভালোবাসার জন্য। যার কাছে দায়বদ্ধ ছিল তার ভালোবাসা তো শেষ হয়ে গেছে। তবে সেই সম্পর্ক কেন বয়ে বেড়াবে বাকি জীবন? ওরও ভালোবাসা পাওয়ার, ভালোবাসা দেবার, ভালো থাকার, নিজের চাহিদা পূরণ করার সম্পূর্ণ অধিকার আছে। তবে কেন নয়? মৌলি কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল শাগনিকের বুকে। বলল, শাগনিক, আমি ভীষণভাবে রিক্ত, বঞ্চিত, একা। ভালোবাসার কাঙাল আমি। তুমি আমাকে গ্রহণ করো, আমাকে বাঁচাও। শাগনিক আলতো করে হাত রাখলো মৌলির মাথায়, শান্ত গলায় বলল, মৌলি, আজ তুই বড্ড বিচলিত, অশান্ত। এখন তুই ঘরে যা, নিজেকে শান্ত কর। অশান্ত মনে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। বাকি জীবনটা আমি তোর সাথে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব, কিন্তু তার জন্য এটা সঠিক সময় নয়। আর নতুন জীবন শুরু করতে হলে তোকে পুরনো সম্পর্কগুলোকেও তো একটা পরিণতি দিতে হবে। তিতলির মা তুই, ও আজও তোর দায়িত্ব। তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। দরকার হলে একবার কলকাতা থেকে ঘুরে আয়, দেবোত্তমা তিতলির সাথে কথা বল। মৌলি নির্বাক, আর একটাও কথা বলল না ও। উঠে পড়ল, শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বাইরের দরজার দিকে। বছর 3 পরে। এই মৌলি, একবারটি এদিকে এসো না। হোটেলের ব্যালকনি থেকে চিৎকার করে ডাকলো শাগনিক। কি হলো আবার? আরে এসো না একবার। মৌলি জানে যেতেই হবে, নইলে থামবার পাত্র নয় শাগনিক। মৌলি ব্যালকনিতে যেতেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরল শাগনিক। তারপর ডান হাতটা তুলে দূরে নির্দেশ করলো। একটা কৃষ্ণচূড়া গাছ লাল ফুলে ভরে আছে। শাগনিক বলল, তোমার প্রিয় কৃষ্ণচূড়া। মৌলি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে? শাগনিক হেসে বলল, ঘন্টার পর ঘন্টা কলেজের কৃষ্ণচূড়া গাছটার নিচে অপেক্ষা করতাম। জানতাম তুমি এই পথেই ফিরবে, আর ফেরার পথে নিচু হয়ে কুড়িয়ে নেবে কিছু লাল ফুল। মৌলি হাসল, ওর চোখ দুটো কেমন যেন ভেজা ভেজা লাগলো। তারপর বলল, তাড়াতাড়ি ধুতি পাঞ্জাবিটা পরে নাও, এবার যে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। তুমি রেডি? তাই তো হচ্ছিলাম, তুমি হতে দিচ্ছ কই? এখনো শাড়ি পরা বাকি। ওহো, সরি সরি। সাজো সাজো, স্বাদ মিটিয়ে সাজো। আজ তোমার জীবনের এত বড় একটা দিন। কিছু সাহায্য লাগলে বলো, শাড়ি পরার সময় ডেকো, কুঁচিটা ধরে দেব। আচ্ছা মশাই, এবার চলুন, তৈরি হয়ে নিন। মণ্ডপে পৌঁছানোর পথে দোকান থেকে বরমালা নিয়ে যেতে হবে, অর্ডার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মণ্ডপে পৌঁছে পুরোহিতের কাছে গিয়ে মালা দুটো রেখে এলো মৌলি। মণ্ডপের বাইরে এসে দেখলো শাগনিক আর দেবোত্তম কথা বলছে। ওদের দেখে মনে হচ্ছে কলেজের এক সিনিয়রের সাথে তার জুনিয়রের অনেকদিন পর দেখা হয়েছে। খুব হেসে হেসে কলেজের দিনগুলো স্মৃতিচারণ করছে দুজনে। মৌলি তখনই সামনে গেল না, অপেক্ষা করলো কিছুক্ষণ। ওদের দুজনকে দেখে গত 3 বছরের স্মৃতিগুলো হুড়মুড় করে এসে ঘিরে ধরলো মৌলিকে। সেই রাতে শাগনিকের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে যায় মৌলি। সারা রাত ঘুমোতে পারেনি সেই রাতেও, শুধু ভেবেছে, ভেবেই গেছে। সেই দিন মৌলি ওর প্রতি শাগনিকের ভালোবাসার কথা জানাতে পেরে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ও নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে চেয়েছিল শাগনিকের কাছে। ইচ্ছে করলে শাগনিক সেই রাতে সুযোগ নিতে পারত, মৌলিকে গ্রহণ করতে পারত। কিন্তু শাগনিক সেদিন হঠকারিতা করেনি, সুযোগ নেয়নি।
মৌলিকে শান্ত হতে বলেছে বারবার। এতে শাগনিকের প্রতি মৌলির শ্রদ্ধার বিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল সেদিন। পরে ধীরে ধীরে মৌলির সেই শ্রদ্ধা, বিশ্বাস ভালোবাসায় পরিণত হয়েছে। তারপর একবার মৌলি কলকাতায় আসে, দেবোত্তমকে জানায় ও দেবোত্তমের সাথে সম্পর্কটা শেষ করে দিতে চায়। মিউচুয়াল ডিভোর্স। দেবোত্তম শুধু জিজ্ঞেস করেছিল, তুমি খোরপোশ চাও? মৌলি কাঁপা গলায় বলেছিল, না। তারপর দেবোত্তম অবিচলিত গলায় বলেছিল, কাগজ পাঠিয়ে দিও, আমি সই করে দেব। মৌলিও তখন শান্ত এবং দৃঢ় গলায় জানিয়েছিল, আমাদের কলেজের সিনিয়র শাগনিক রয় আমার অফিসে চাকরি করে, ওরই কোম্পানি, আমরা একসাথে আছি। দেবোত্তম বহুদিন পর মৌলির চোখে চোখ রেখেছিল, বলেছিল, লিভ টুগেদার। মৌলিও দেবোত্তমের চোখে চোখ রেখে বলেছিল, যা ভাবো। তবে আমি ভালো আছি, খুব ভালো, বলে উঠে গিয়েছিল দেবোত্তম। তিতলিকেও সবটুকু জানিয়েছিল মৌলি। সব শুনে তিতলি খানিকক্ষণ চুপ করে থেকেছে, হয়তো ভেতর থেকে তৈরি রেখেছে নিজেকে। তারপর বলেছে, মা, তুমি হয়তো আমার জন্যই এত বছর ধরে স্যাক্রিফাইস করে এসেছো। আমি বুঝি তুমি বাবার সাথে হ্যাপি নও। সকলের মতো তোমারও নিজেকে ভালো রাখার, আনন্দে রাখার পুরো অধিকার আছে। তাই আমি তোমাকে আটকাবো না। তুমি যেটা সঠিক মনে করবে সেটাই করবে। তারপর মৌলি ফিরে আসে দিল্লিতে, সব জানায় শাগনিককে। শাগনিক শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছে মৌলির। উকিল খোঁজা থেকে শুরু করে যেদিন দেবোত্তমের সই করা কাগজগুলো ফিরে এসেছিল মৌলির কাছে, সেদিনও মৌলি না জানি কোন স্মৃতির বলে কান্নায় ভেঙে পড়েছিল। সেদিন শাগনিক বুকে টেনে নিয়েছিল মৌলিকে, মাথায় হাত রেখে বলেছিল, কেঁদো না মৌলি, দুজনে মিলে একসাথে কাটিয়ে দেব আমরা বাকি জীবনটা। সেদিনই শাগনিক প্রথমবার মৌলিকে তুমি সম্বোধন করে নিজের করে নিয়েছিল। তারপর থেকে শাগনিক অনেকবার বলেছে, চলো মৌলি, বিয়ে করি আমরা। মৌলি বলেছে, এত কিসের তারা, এই তো আছি বেশ, হেসে খেলে কেটে যাচ্ছে দিনগুলো। আর তাছাড়া লোকে বলে ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়। আহা, বেশ তো, তুমি না হয় একবার গেছো বেলতলায়, কিন্তু আমার যে এ জন্মার বেলতলায় যাওয়াই হলো না। আচ্ছা বাবু মশাই, বুড়ো বয়সে এখন খুব বিয়ের শখ জেগেছে দেখছি। এই, আমায় বুড়ো বলবে না। বলবো, 100 বার বলবো, বুড়ো বুড়ো। এমনই চলছে ওদের জীবনটা। শাগনিক মৌলির জীবনের সব চাহিদা পূরণ করেছে, ভালোবাসায় ভরিয়ে রেখেছে ওর জীবনটাকে। তারপরে এলো এই বিশেষ দিন। হঠাৎ তিতলির ডাকে ধ্যান ভাঙল মৌলির। তিতলি মৌলিকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি এসে গেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মৌলি দেখলো বিয়ের সাজে অপূর্ব সুন্দর লাগছে তিতলিকে। গাল টিপে আদর করলো মৌলি, জিজ্ঞেস করলো, সোহম বাবাজি কোথায়? দেখো না, এখনো এসে পৌঁছয়নি, কি জানি লগ্ন শেষ হওয়ার আগে পৌঁছতে পারবে কিনা। এর মধ্যেই হৈ হৈ শব্দ শোনা গেল, বর এসেছে, বর এসেছে। তিতলি বলল, যাও মা, তোমার জামাই এসেছে, তোমাকে তো আবার বরণ করতে হবে। মৌলি মণ্ডপের দিকে এগিয়ে গেল। তিতলি আর সোহমের বিয়েটা নির্বিঘ্নেই সম্পন্ন হলো। মাস দুয়েক আগে তিতলি ফোন করে বলেছিল, মা, আমি আর সোহম দুজনেই তো এখন চাকরি করছি, এবার আমরা বিয়েটা করে নেব ঠিক করেছি। ডেট জানিয়ে দেব। শাগনিক আঙ্কেলকে নিয়ে চলে আসবে কিন্তু কলকাতায়। মাকে ছাড়া কিন্তু মেয়ের বিয়ে হয় না। সেই কথা মতোই ওরা দুজনে এসে উঠেছে কলকাতার হোটেলে। এই হোটেলের লনে বিয়ে হলো তিতলি আর সোহমের। রাতে বিয়ের সব কাজ শেষ করে যে যার রুমে ফিরে গেছে। মৌলি আয়নার সামনে বসে কানের দুলটা খুলে রাখছিল। শাগনিক মৌলির পেছনে দাঁড়িয়ে আয়নায় মৌলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো। মৌলি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, ভূত দেখলে নাকি? না, অপ্সরা। ধুর, সত্যি মৌলি। আচ্ছা, তুমি কি চাও, আমার হার্ট অ্যাটাক হোক? কি যাতা বলছো? তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছিল মৌলি, ঠিক সেই কলেজের কৃষ্ণচূড়া ফুলকুড়োতে আসা চন্দ্রমৌলির মতো। কি যে বলো, ভুলে যেও না, আজ আমার মেয়ের বিয়ে হলো। সে হোক, তুমি তো আমার সেই কলেজের মৌলিই রয়ে গেছো। নাও, হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকাল সকাল তিতলিরা ফিরে যাবে। এবার শাগনিক মৌলির অপর কানের দুলটা নিজে হাতে খুলে টেবিলে রাখলো। তারপর মৌলির খোলা চুলে মুখ গুঁজে দিয়ে আদুরে গলায় বলল, কিন্তু আজ তুমি আমাকে ফিরিয়ে দিও না মৌলি। আমি আজ আবার নতুন করে তোমার প্রেমে পড়েছি। আগের বার বলতে পারিনি, এবার চিৎকার করে বলবো, আমি তোমাকে ভালোবাসি মৌলি,
খুব খুব ভালোবাসি। আবার একবার ফিরে পাওয়া বসন্তের ভালোবাসাকে ফিরিয়ে দেবার সাধ্য মৌলিরও ছিল না। তাই মৌলিও আজ চোখ বন্ধ করে ভালোবাসার আবেশে নিজেকে বিলীন করে দিল। আজ ওরা দুজনে একসাথে তলিয়ে যেতে লাগলো প্রেমের অনন্ত সাগরে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।